জাদুকরকে রাজা জিজ্ঞেস করলো যে তুমি আজকে কি দেখাবে। তো জাদুকর বলল, রাজামশাই আমি আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা এখানে কেউ কল্পনাও করতে পারবে না। তো জাদুকর কি করলো, সেই রাজা মশাইয়ের মাথায় একটা খুব দামি হিরে নক্ষত্র খচিত একটা সোনার মুকুট, জাদুকর কি করলো সেই মুকুটটাকে ভ্যানিশ করে দিল। স্বভাব সিদ্ধভাবে রাজা জিজ্ঞেস করলেন, বলো জাদুকর তোমার আগে শেষ ইচ্ছা কি। এই কথাগুলো জানলে সবাই আপনাকে সম্মান করবে। কি সেই ট্রিক্স, কি সেই 5 লস অফ পাওয়ার, এগুলো জানার আগে আপনাদেরকে একটা গল্প বলি। একবার এক রাজা ছিলেন, তার এক বিশাল সাম্রাজ্য ছিল। তো সেই রাজা ডিসাইড করলেন যে তার রাজত্বে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করবেন, এবং সেই প্রতিযোগিতার জন্যে সেই রাজা তার রাজত্বের সমগ্র জায়গা থেকে খুব নামি দামি যারা কলাকুশলী রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানালেন। সেই রাজত্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নামি দামি শিল্পীরা আসতে শুরু করলেন এবং আসলেন। এখন সেই সমস্ত শিল্পীদের মধ্যেই এক জাদুকর ছিলেন। সেই জাদুকর এবং তার ছেলে তারাও এসেছিলেন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখন সমস্ত শিল্পীরা, সমগ্র কলাকুশলীরা তারা তাদের নিজেদের ট্যালেন্ট দেখিয়ে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। এখন সেখানেই সেই জাদুকর এই সবার বিভিন্ন ধরনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখার পরে সেই জাদুকর এবং তার ছেলে তারা দুজনেই ডিসাইড করলেন যে সবাই তো বিভিন্ন জিনিস দেখাচ্ছে, আমরা কিছু আলাদা করি যাতে সবার মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়ে যায়। এবং তারা কি করলেন, রাজা দর্শক আসনে বসেছিলেন, জাদুকরের যখন পারফরমেন্স স্টার্ট হলো তো সেই জাদুকরকে রাজা জিজ্ঞেস করলো যে জাদুকর তুমি আজকে কি দেখাবে। তো জাদুকর বলল, রাজামশাই আমি আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা এখানে কেউ কল্পনাও করতে পারবে না। বলছে ঠিক আছে দেখাও। তো জাদুকর কি করলো, সেই রাজা মশাইয়ের মাথায় একটা খুব দামি হিরে নক্ষত্র খচিত একটা সোনার মুকুট ছিল। জাদুকর কি করলো, সেই মুকুটটাকে ভ্যানিশ করে দিল। এবং সেটা করার ফলে সবাই তো অবাক হয়ে গেল। জাদুকর তো মনে মনে দারুণ খুশি যে আমি একটা দারুণ কাজ করেছি যেটা কিনা কল্পনাই করতে পারেন না, রাজার মুকুটই আমি ভ্যানিশ করে দিয়েছি। রাজা মহারাজাদের ক্ষেত্রে তাদের মুকুটটাই থাকে কিন্তু তাদের সম্মান বা প্রাইডের একটা সিম্বল। এখন এখানে রাজার মুকুটটাই গায়েব হয়ে গেল, এটাতে রাজা কিন্তু প্রচণ্ড অপমানিত বোধ করলেন এবং তার ফলে প্রচণ্ড রেগে গেলেন, এবং যার ফলস্বরূপ ইমিডিয়েটলি আদেশ দিলেন যে ওই জাদুকর এবং তার যে ছেলে তাদেরকে ইমিডিয়েটলি আটক করা হোক। জাদুকর আর তার ছেলে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল, এবং পরের দিন কি রাজা হুকুম দিলেন যে এদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখন জাদুকর তো প্রচণ্ড রকম চিন্তায় পড়ে গেল। জাদুকরের যে ছেলে সে তো তার বাবাকে বলছে যে বাবা তোমাকে এই কাজটা কে করতে বলেছিল, তোমার জাদু তো প্রচুর রয়েছে, তুমি রাজার মুকুটটা কেন তুমি গায়েব করতে গেলে। এখন তো আজকে তো আমাদের কয়েকটা ঘন্টা হয়তো আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো, কি হবে এবারে, কিভাবে আমরা বাঁচবো। জাদুকর কিন্তু প্রচণ্ড চালাক ছিল, সে মাথায় প্ল্যান ছকতে শুরু করলো। সে তার ছেলেকে বলল যে তুমি ধৈর্য ধরো, কালকে সকালে দেখো আমি কি করছি। পরের দিন সকালবেলায় রাজ কারাগারে যখন তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে জাদুকর এবং তার পুত্রকে, তো স্বভাব সিদ্ধভাবে রাজা জিজ্ঞেস করলেন যে বলো জাদুকর তোমার মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি। তো জাদুকর কিন্তু আগের দিনকেই দেখে নিয়েছিল যে রাজার একটা খুব প্রিয় ঘোড়া রয়েছে, যে ঘোড়াটাকে রাজা প্রচণ্ড ভালোবাসেন। তো জাদুকর তখন রাজাকে বলল, হে মহারাজা, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি কিন্তু জাদুর বলে অনেক কিছু করতে জানি। দেখুন আপনার মুকুটটাকেও কিন্তু আমি ভ্যানিশ যেরকম করতে পেরেছি, আমি কিন্তু চাইলে আপনার যে ঘোড়া, এই যে ঘোড়াটা রয়েছে এই ঘোড়াটাকে আমি আকাশে উড়াতে পারি। তার জন্য আমার 1 বছর টাইম লাগবে। যদি 1 বছর বাদে আমি যদি আপনার এই ঘোড়াকে আকাশে ওড়াতে না পারি তাহলে 1 বছর বাদে আপনি আমাকে এবং আমার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। রাজা কিন্তু জাদুকরের এই কথাটা শুনে খুব কনফিউজ হলো, বলছে ঠিক আছে, তোমাকে তাহলে এই মুহূর্তে আমি কারাগার থেকে মুক্তি দিচ্ছি এবং তোমার হাতে 1টি বছর সময় রয়েছে, এবং এই 1 বছর সময়ের মধ্যে যদি তুমি আমার এই ঘোড়াকে ওড়াতে না পারো তাহলে আমি কিন্তু ঠিক 1 বছর বাদে তোমাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেব। এই বলে জাদুকর এবং জাদুকরের ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিল। তো ঘোড়া ওড়ার কথা শুনে রাজা তো প্রচণ্ড খুশি হয়ে গেল। রাজা মনে মনে ভাবলো যে এটা যদি সত্যি হয় তাহলে এই সমগ্র রাজত্বে একমাত্র আমি সেই রাজা হব যে রাজা তার ঘোড়াকে নিয়ে আকাশে উঠতে পারবে। জাদুকরকে ছাড়ার আগে রাজা একটাই কথা বলেছিল
যে যদি 1 বছর বাদে এই ঘোড়া উড়ে যায় তাহলে সারা জীবনের জন্যে আমি তোমাকে মুক্ত করে দেবো, আর যদি এই ঘোড়া 1 বছর বাদে উঠতে না পারে তাহলে আমি নিজের হাতে তোমাকে ফাঁসি দেব। ছাড়া পাওয়ার পরে সবাই তো খুব খুশি, জাদুকর খুব খুশি, কিন্তু জাদুকরের ছেলে কিন্তু তখনও সেইভাবে খুশি ছিল না। তার কারণ জাদুকরের ছেলে তার বাবাকে বলছে যে বাবা, তুমি এই কাজটা কেন করলে? তুমি জানো যে 1 বছর বাদে যদি সেই ঘোড়াটা না ওড়ে তাহলে 1 বছর বাদে তো আমাদের দুজনেরই ফাঁসি হয়ে যাবে, তুমি কেন এটা করলে? তখন জাদুকর খুব হেসে তার ছেলেকে বলল যে হে পুত্র, আমি আমাদের প্রত্যেককে 4টে চান্স দিয়েছি। কি সেই 4টে চান্স? না, নাম্বার 1, যদি 1 বছরের মধ্যে রাজার মৃত্যু হয় তাহলে তাদেরকে আর ধরে রাখার কেউ থাকবে না। দ্বিতীয়, যদি 1 বছর বাদে ওই ঘোড়াটার মৃত্যু হয় তাহলেও তাদেরকে আর ওই ঘোড়াটাকে ওড়াতে হবে না। তৃতীয়, যদি 1 বছরের মধ্যে তাদের দুজনেরই মৃত্যু হয় বা দুজনের মধ্যে কেউ একজন মারা যায় তাহলেও কিন্তু আমাদেরকে ঘোড়া ওড়ানোর কোনো দরকার পড়বে না। এবং চতুর্থত, যদি 1 বছর বাদে কোনোভাবে আমি ওই ঘোড়াটাকে ওড়াতে পারি তাহলেও কিন্তু আমরা ছাড়া পেয়ে যাব। এবং অবশেষে হলো তাই, 1 বছরের মধ্যে সেই রাজারই মৃত্যু হলো। এবং এই জাদুকর এবং তার ছেলে তাদের নিজেদের উপস্থিত বুদ্ধি, জাদুকরের উপস্থিত বুদ্ধি এবং চালাকির জোরে তারা কিন্তু ছাড়া পেয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো হয়েছে কিভাবে? অ্যাকচুয়ালি জাদুকর এখানে যে ট্রিক্সটাকে ইউজ করেছিল, এই ট্রিক্সগুলোকে আমরা বলতে পারি দ্য সাইকোলজিক্যাল ল অফ পাওয়ার। এই ক্ষেত্রে জাদুকর যে ট্রিক্সটা ইউজ করেছিল সেই ট্রিক্সটার নাম হচ্ছে লার্ন হাউ টু মেক পিপল ডিপেন্ডেন্ট অন ইউ। তার মানে আপনাকে এটা জানতে হবে যে কিভাবে আপনি আপনার সামনের মানুষটাকে আপনার উপরে ডিপেন্ডেন্ট বানাতে পারবেন। যদি সেটা আপনি পারেন তাহলে অনেক ধরনের কঠিন থেকে কঠিনতম সিচুয়েশন থেকেও কিন্তু আপনি নিজেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে জাদুকর এই কাজটাই করেছিল। তো এখন প্রশ্ন হলো যে জাদুকর কোন সেই ট্রিক্স, যে ট্রিক্সের সাহায্যে নিজেকে এবং নিজের ছেলেকে দুজনকেই বাঁচিয়েছিল। এই যে ট্রিক্সগুলো রয়েছে, এই ট্রিক্সগুলো কিন্তু আপনারাও চাইলে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনারা যদি চান সমাজে মানুষ আপনাদেরকে সমীহ করুক, আপনাদেরকে সম্মান করুক, এবং অবশ্যই যদি কেউ আপনাদের কোনো ক্ষতিও করতে চায়, সেই ক্ষতি করার আগেও সামনের মানুষটা যেন 4 বার ভাবে, আপনাকে সেইভাবে নিজেকে সাইকোলজিক্যালি স্ট্রং করতে হবে। এবং অবশ্যই আপনারা চাইলেও এই রবার্ট গ্রিনের 14 লজ অফ পাওয়ার, যে বইটা একজন বিখ্যাত লেখক, তার এই যে বই 14 লজ অফ পাওয়ার, এই 14 লজ অফ পাওয়ার এই বইটা কিন্তু আপনারা একবার অবশ্যই পড়তে পারেন। এই প্রত্যেকটা ল কিন্তু আপনাকে মানসিক এবং অবশ্যই সাইকোলজিক্যালি প্রচণ্ড স্ট্রং করতে পারে। তো নেক্সট লটা কি রয়েছে? নেক্সট লটা বোঝানোর আগে, এক্সাম্পল দেওয়ার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার কারণ নেক্সট যে লটা আমি বলতে চলেছি সেই লটা এমন একটা ল যে আপনারা যদি চানও যে সামনের মানুষটা আপনাদের ইনসাল্ট করুক, আপনাদের ক্ষতি করুক, এর পরেও সামনের মানুষটা আপনাদের ইনসাল্ট করার আগে, আপনাদের ক্ষতি করার আগে 5 বার চিন্তা করবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট যে সাইকোলজিক্যাল ল অফ পাওয়ার সেটা কি। সো মাচ ডিপেন্ডস অন ইউর রেপুটেশন, গার্ড ইট উইথ ইউর লাইফ। আপনার রেপুটেশনের ওপরেই কিন্তু আপনার জীবন নির্ভর করছে। সুতরাং নিজের জীবন দিয়েও নিজের রেপুটেশনটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। তার কারণটা হচ্ছে আপনি সমাজে কতটা সম্মান পাবেন, আপনি যে কোনো জায়গায় আপনাকে মানুষ কিভাবে ট্রিট করবে সেটা নির্ভর করে আপনার রেপুটেশনের উপরে। সাপোজ এক্সাম্পল ধরুন, একটা পুলিশ অফিসার বা একজন বড় র্যাঙ্কের পুলিশ অফিসারকে আপনি যা খুশি তাই বলতে পারবেন। একজন কোনো বড় প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল বা যিনি টপ লেভেলে বসে আছেন তাকে আপনি যা খুশি তাই বলতে পারবেন? পারবেন না। তার কারণ দ্য রেপুটেশন অফ দ্যাট ম্যান। তো সুতরাং আপনার রেপুটেশনটাই কিন্তু ডিপেন্ড করে যে আপনি সমাজে কতটা সম্মান পাচ্ছেন। এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই। চায়নাতে সেই সময় বিভিন্ন রাজ্যের মধ্যে লড়াই লেগেই থাকতো। তো বিভিন্ন এরকম 3টে রাজ্য চায়নার, যারা একে অপরের সঙ্গে লড়াই করছিলেন। তো এইরকমই 3টে স্টেটের মধ্যে একটা স্টেটের আর্মির যে জেনারেল, তার নাম ছিল চুকো। এই চুকো ছিল প্রচণ্ড ধরনের ধুরন্ধর এবং প্রচণ্ড চালাক জেনারেল, এবং এর ফলে এই চুকোকে অ্যাটাক করার আগে যে কোনো রাজ্যের সেনাপতিরা কিন্তু 5 বার ভাবতেন চুকো কখন কি স্ট্র্যাটেজি নেবে, কখন বিপক্ষ শত্রুকে কিভাবে নাস্তানাবুদ করে ছাড়বে, সেটা কিন্তু কেউ ধরতে পারতো না বা কেউ বুঝতে পারতো না। একবার খবর গেল যে চুকো তার যে রাজ্য, সেই রাজ্যকে তার যে সেনা, সেই সেনা দলের 90% যারা সৈন্য, সেই সৈন্যকে ওই রাজ্যের নিরাপত্তায় রেখে নিজে একটা ছোট্ট সেনার টুকরি নিয়ে পাশের এক গ্রামে
কিছুদিনের জন্য বিশ্রাম করতে গেছে। এবং এই যে খবরটা, এই খবরটা পার্শ্ববর্তী রাজ্যের জেনারেলের কাছে কিন্তু চলে গেল। জেনারেল কি ভাবলো যে এই সুযোগে চুকোকে আমরা অতর্কিত আক্রমণ করব এবং চুকোর যেহেতু সৈন্যদল খুব ছোট ছিল, সেই সৈন্যদলকে খুব সহজেই তারা হারিয়ে দেবে। এখন কোনোভাবে চুকোর কাছেও কিন্তু এই খবরটা চলে এলো যে পাশের রাজ্যের জেনারেল প্রায় 1.5 লাখ সেনাকে নিয়ে চুকোর মাত্র হাজারের মতো সেনা ছিল, সেই সেনা সৈন্য দলকে আক্রমণ করতে আসছে ওই গ্রামে। চুকো দেখলো সাধারণভাবে তো সংখ্যার লড়াইতে কোনোভাবেই তাদের সঙ্গে সে পেরে উঠবে না। সে কি করলো, ওই গ্রামের সমস্ত যারা অধিবাসী ছিল তাদেরকে বললো যে তোমরা সবাই নিজেদের যে যার ঘরে ঢুকে যাও এবং ঢুকে প্রত্যেকের দরজা বন্ধ করে দাও। আর সৈন্য দলকেও বললো তোমরা একদম গ্রামের বিভিন্ন ধরনের হাইড আউট, যে জায়গা থেকে তোমাদেরকে দেখা যাবে না সেই রকম জায়গায় তোমরা লুকিয়ে যাও। আর নিজে কি করলো, সব থেকে গ্রামের একটা উঁচু কেল্লার মতো জায়গা ছিল, সেই কেল্লার উপরে বসে চুকো ভায়োলিন বাজাতে শুরু করলো। এখন যথারীতি ওই জেনারেল যখন তার সেনা নিয়ে ওই গ্রামের সামনে এলো, সে কি দেখতে পেল, গ্রামের চারিদিকে শুনশান, কোনো জনপ্রাণী নেই, কেউ নেই, কিন্তু চুকো একা দাঁড়িয়ে বেহালা বাজাচ্ছে। সে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এটা 100% চুকোর কোনো না কোনো ট্র্যাপ। যে মুহূর্তে আমরা ওই গ্রামের ভিতরে ঢুকবো, চুকো কিন্তু আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে আমাদেরকে উপর আক্রমণ করবে এবং এটা ভয়ানক ট্র্যাপ চুকো বানিয়েছে। এটা দেখে ওই 1.5 লাখের সৈন্য দল তারা কিন্তু পালিয়ে গেল, চলে গেল। তার কারণটা দেখুন, এখানে চুকো কোন ট্রিক্স বা কোন সাইকোলজিক্যাল পাওয়ারের সাহায্য নিয়েছে, তার রেপুটেশন। চুকোর রেপুটেশন এতটাই ভয়ানক ছিল, সবাই চুকোকে এতটাই ভয় পেত যে চুকোর এই খুব সাধারণ একটা ট্রিক্সও কিন্তু কাজে লেগে গেল। তো বন্ধুরা, আপনারাও যদি এরকম 14 লজ অফ পাওয়ার বা 14 লজ অফ সাইকোলজিক্যাল পাওয়ার এই বইটা যদি আপনারা কিনতে চান, নিচে আমি ডেসক্রিপশনে অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বইটা ওখান থেকে কিনতে পারেন। এবং অবশ্যই আমি এটাকে বলতে পারি, আপনারা যদি এই লজগুলো পড়েন, এই লজগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে খুবই সাহায্য করে।